ঠিক সেই মুহূর্তে উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে ময়ের হাত থেকে কাচের টুকরো ফেলে দিয়ে নিজের দুই বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ময়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদরে ও শান্ত স্বরে আওড়ালো, মিসেস উজান চৌধুরী, প্লিজ রাগটা একটু কন্ট্রোলে আনেন। আপনার এই অগ্নিকন্যা রূপ উজান চৌধুরী নিতে পারছে না। মুহূর্তের মধ্যে পুরো রুম যেন নিস্তব্ধ হয়ে গেল। ময়ের চোখ কপালে ওঠার উপক্রম। উজান তাকে মিসেস উজান চৌধুরী বলে ডাকছে। দরজার বাইরে থাকা আরিফুল চৌধুরী আর তুবা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বাবা, ভাইয়ের কি মাথা ঠিক আছে? কি সব আবোল তাবোল বলছে ভাই? আরিফুল চৌধুরী নিজের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ঝুলিয়ে তুবার মাথায় হাত রাখলেন। অত্যন্ত রসিকতার সুরে ফিসফিসিয়ে বললেন, আম্মাজান, ছেলে আমার পুরোপুরি ফেসে গিয়েছে। মুখে সারাদিন বৌমানি না বৌমানি না বলা আমার ছেলেটাও আজ নিজের অজান্তেই এই পুচকে মেয়েটার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। বাবা, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ওদের পার্সোনাল স্পেস দেওয়া দরকার। আরিফুল চৌধুরী চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে বললেন, আম্মাজান, আরে নাটক তো মাত্র জমলো, আর একটু দাঁড়িয়ে দেখি না ছেলে আমার কিভাবে বউয়ের রাগ ভাঙায়। তুবা এবার কৃত্রিমভাবে নাক ছিটকে বাবার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বলল, ছি বাবা, আপনার একটুও লজ্জা করে না নিজের জোয়ান ছেলের রুমে এভাবে আড়ি পাততে? আমি কিন্তু এখন গিয়ে আম্মুকে সব বলে দেবো, দেখবো তখন কি হয় আপনার। এই আম্মাজান, একদম এই ভুল কাজটি করো না। এমনিতেই তোমার শাশুড়ি সারাদিন আমার ওপর রেগে থাকে, এই কথা শুনলে আজ আমায় সোজা বাসা থেকেই বের করে দেবে। চলো চলো, চলেই যাই। ছেলে তার বউয়ের সাথে যা ইচ্ছে করুক, আমাদের আর মাথা ঘামিয়ে কাজ নেই। তুবা আর আরিফুল চৌধুরী দুজনে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। তারা সম্পর্কে শ্বশুর আর পুত্রবধূ হলেও তাদের ভেতরে বন্ডিংটা ছিল একদম গভীর বন্ধুত্বের মতো। এদিকে রুমের ভেতরে পরিস্থিতি তখনও থমথমে। মৌ উজানের ওই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ ছটফট করতে লাগলো। তার বুকে দু হাত দিয়ে ধাক্কা মারতে লাগলো, কিন্তু উজান আজ বড্ড নাছোড়বান্দা। সে মৌকে একটুও ছাড়ল না, বরং নিজের বিশাল শক্ত বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখল। উজানের বুকের চেনা ও উষ্ণ ঘ্রাণে হঠাৎ করে মৌ শান্ত হয়ে গেল। ছটফটানি থামিয়ে সে একদম নিথর হয়ে রইল। উজান তখন মৌয়ের সেই নীরবতা টের পেয়ে আলতো করে মৌকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখপানে তাকালো। অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করলো, মিসেস চৌধুরী, রাগ কি একটু কমেছে? মৌ এক সেকেন্ডের জন্য উজানের ওই মায়াবী চোখের দিকে তাকালো না। সে তীব্র এক ঝটকায় নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর ধীর পায়ে বিছানার মাঝখানে গিয়ে হাঁটু গেড়ে বসে নিজের দুই হাঁটুর মাঝখানে মুখটা গুজে দিল। উজান আবারও তার পিছু পিছু বিছানার সামনে এসে বসল, কিন্তু মৌটু শব্দ করা তো দূর, একেবারের জন্য তার দিকে চোখ তুলে তাকালো না। মোর এই অস্বাভাবিক নীরবতায় উজান বেশ অবাক হলো। এই মেয়েটার স্বভাব তো এমন নয়, কিন্তু এখন সে যেভাবে চুপ হয়ে গেছে তাতে উজান খুব ভালো করেই বুঝতে পারল তার পিচ্চি বউটা আজ বড্ড বেশি কষ্ট পেয়েছে। উজান নিজের গলার স্বর যতটা সম্ভব কোমল করে নিচু স্বরে আওড়ালো, পিচ্ছি? কিন্তু এবারও ময়ের পক্ষ থেকে কোনো রেসপন্স এলো না। সে হাঁটুর ভেতর মুখ গুজে এবার নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ময়ের সে কান্নার তীব্র ও ভেজা আওয়াজটা তীরের মতো এসে উজানের বুকের ভেতর বেঁধল। তার হৃৎপিণ্ডটা যেন এক নিমিষে হাহাকার করে উঠল। ইদানিং এই মেয়েটার মুখখানা একটু কালো হয়ে থাকলেও যেখানে উজানের বুকটা ব্যথায় টনটন করে, সেখানে আজ মেয়েটা নিজের চোখের অশ্রু ফেলছে। উজান কিছুতেই ময়ের এই কষ্ট নিতে পারছে না। উজান বার কয়েক চেষ্টা করলো ময়ের চিবুক ধরে নিজের দিকে ফেরাতে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য রইল। মুখ তুলল না। উজান এক তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করল। সে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নামছে। তার চোখে মুখে তখন এক অদ্ভুত তাড়া। সদর দরজার কাছাকাছি পৌঁছাতেই ড্রয়িং রুমে বসা তুবা পেছন থেকে কৌতূহলী গলায় বলে উঠল,
ভাইয়া, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? উজান এক পলক পিছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক চিলতে মৃদু ও রহস্যময় হাসি। সে উত্তর দিল, মিসেস চৌধুরী বড্ড অভিমান করেছে আমার উপর, তাই তার সেই কঠিন অভিমান ভাঙানোর মেডিসিন আনতে যাচ্ছি। কথাটা বলে উজান সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তোবা উজানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনেই মুচকি হাসল। মনে মনে ভাবল, যাক, ছেলেটার অবশেষে বুদ্ধি হচ্ছে তাহলে। প্রায় ৮ ঘন্টা পর উজান ২ হাতে অনেকগুলো বড় বড় কার্টন আর বক্স নিয়ে হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলো। তা দেখে ড্রয়িং রুমে বসে থাকা সবার চোখ যেন চড়ক গাছ। বিস্ময়ে সবার মুখ হা হয়ে গেল। যে উজান চৌধুরী জীবনে কখনো নিজের এক গ্লাস পানিও নিজে হাতে তুলে খায়নি, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের হাত দিয়ে রুমে পাঠাতো, আজ সে নিজে এতগুলো বক্স ২ হাতে বয়ে নিয়ে আসছে। তুবা তাকে সাহায্য করার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যেতে চাইল, কিন্তু উজান এক হাত তুলে তুবাকে মাঝপথে থামিয়ে দিল। ভাবি, তোমায় আর কষ্ট করতে হবে না। উজান চৌধুরীর জন্য এখন এইটুকু ভার বহন করা কিছুই না। মিসেস চৌধুরীকে বড্ড হার্ট করে ফেলেছি, সো তাকে মানানোর জন্য এইটুকু স্ট্রাগল তো করতেই হবে আমায়। এই বলে উজান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। রুমে ঢুকে দেখল মৌ ঠিক সেই আগের অবস্থাতেই বিছানায় হাঁটুতে মুখ গুজে বসে আছে। মৌকে এই অবস্থায় দেখতে উজানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আজ উজানের হাতে থাকা বক্সগুলোর ভেতরে ছিল প্রচুর চকলেট, আইসক্রিম আর চিপস। এই সবকটি জিনিসই মৌয়ের ভীষণ প্রিয়। একদিন রাতে ঘুমনের ঘরে আচ্ছন্ন অবস্থায় মৌ বিড়বিড় করে এই জিনিসগুলোর কথা বলেছিল, আর উজান সেই পুচকে বউয়ের মুখের প্রতিটা কথা নিজের মনের মনে কোঠায় গেঁথে রেখেছিল। সে মল থেকে প্রতিটা জিনিস একটা দুটো নয়, একেবারে 10টা করে বক্স কিনে এনেছে, যাতে তার এই জেদি পিচ্চি বউটার অভিমান চোখের পলকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। উজান ধীর পায়ে এগিয়ে গিয়ে সবগুলো রঙিন বক্স ঠিক মৌয়ের চোখের সামনে সাজিয়ে রাখলো। চকলেটের চেনা সুবাস পেয়ে মৌ আচমকা চমকে চোখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণেই উজানের দিকে তাকিয়ে আবারও নিজের মুখটা শক্ত করে নিল। কোনো কথা বলল না। উজান বিছানায় তার একদম কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসল। পিচ্ছি, এই পিচ্ছি, সরি আমার আম্মুর লক্ষ্মী বৌমা। পিচ্ছি, এবার একটু কথা বলো, আর কখনো এমনটা হবে না, প্রমিস। মৌ উজানের মুখে আম্মুর লক্ষ্মী বোমা শুনেও নিজের জেদ বজায় রাখল। সে আগের মতোই গাল দুটো ফুলিয়ে উজানের দিকে পেছন ফিরে উল্টো হয়ে বসল। তবে তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি এখনই শ্রাবণের ধারার মতো গাল বেয়ে গড়িয়ে পড়বে। উজান এবার বিছানায় সরে গিয়ে সরাসরি মৌয়ের মুখোমুখি হয়ে বসল। মৌয়ের নরম ফসা হাত দুটো জোর করে নিজের শক্ত হাতের তালুর ভাঁজে নিয়ে অত্যন্ত ফিসফিসিয়ে আকুল স্বরে আওড়ালো, হ্যাঁ পিচ্ছি, এভাবে চুপ করে থেকো না প্লিজ, কথা বলো না আমার সাথে। এই দেখো, তোমার জন্য চকোলেট, আইসক্রিম, চিপস সব এনেছি, তবু কি কথা বলবে না আমার সাথে? আমি তো নিজ থেকে সরি বললাম, তবু ওভাবে গাল ফুলিয়ে বসে থাকবে? বলা মাত্রই মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজের হাত দুটো টেনে সরিয়ে নিল। সে নিজের বড় বড় চোখ দুটো দিয়ে উজানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ঝকঝকিয়ে প্রতিবাদ করে উঠল, সরি? কিসের সরি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমাকে এই দুটো চকলেট, আইসক্রিম আর চিপস এনে দিলেই আমি সব কষ্ট ভুলে যাব? আমি আপনার সাথে জীবনেও আর কথা বলবো না। আপনি কেন ওই কলেজের ছাত্রনীটাকে ওভাবে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন? হ্যাঁ, উজান মৌয়ের মুখে নিজের সাবেক প্রেমিকার নাম শাকচুন্নি শুনে আর মনের ভেতর চেপে রাখা হাসিটা আর ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। তারপর বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌকে এক ঝটকায় কোলে তুলে নিজের মুখোমুখি বসিয়ে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার মুখের উপর এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল এবং বিছানার পাশ থেকে একটা ক্লিপ নিয়ে পরম যত্নে মৌয়ের চুলগুলো উঁচু করে একটা সুন্দর খোপা বেঁধে দিল। খোপা বাঁধা শেষ করে উজান মৌয়ের নাকের ডগায় একটা মৃদু টোকা দিয়ে বলল, পিচ্ছি, ইদানিং তুমি কিন্তু বড্ড অলস হয়ে যাচ্ছ। এত সুন্দর সিল্কি চুলগুলোর এই 12টা বাজিয়েছো কোন সাহসে শুনি? রোজ সকালে আমি নিজে তোমার এই চুলগুলো বেঁধে দিই, তবুও একটু চুলগুলো ক্লিন রাখতে পারো না? নাকি এখন থেকে তোমার চুল ক্লিন করার দায়িত্ব আমাকে নিতে হবে? মৌ উজানের এই বেমক্কা বকা আর চতুরতা দেখে রাগে আরও লাল হয়ে গেল। সে উজানের কোল থেকে নেমে বুক লক্ষ্য করে নিজের ছোট ছোট হাত দিয়ে দুটো কিল বসিয়ে দিয়ে দিল। আপনি অনেক খারাপ।
আপনি আমার অভিমান না ভাঙিয়ে উল্টো এখন আমাকেই অলস বলে বকা দিচ্ছেন। থাকবো না আমি আপনার সাথে, চলে যাবো আমি এখান থেকে। থাকতে পারবে আমায় ছাড়া? থাকতে পারবো না বলেই তো এমন করছেন, তাই না? যেদিন সত্যি সত্যি চলে যাব সেদিন ঠিকই বুঝবেন। উজান তার প্রতি উত্তরে আর কোনো কথা বলল না। সে জানে এই পিচ্চিটাকে মুখের কথায় শান্ত করা যাবে না। উজান বেশ কিছু সময় গভীর চোখে ময়ের ওই নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে রইল। তারপর বিছানায় রাখা বক্সগুলো থেকে ময়ের সবচেয়ে প্রিয় চকলেট আইসক্রিম বের করলো। তারপর আইসক্রিমটা একদম ময়ের মুখের সামনে ধরলো। প্রিয় আইসক্রিম চোখের সামনে দেখা মাত্রই ময়ের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠতে চাইল। তবে সে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নিজের জেদ বজায় রাখল। আইসক্রিমটা নিজের হাতে নিল না। উজান ময়ের এই কাণ্ড দেখে মনে মনে নিঃশব্দে হাসল। মৌ যদি তার উপর অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরে রইল, কিন্তু আইসক্রিমের চেনা সুবাস পেয়ে ইতিমধ্যে তার জিভে জল চলে এসেছে। ময়ের এই লোভ সামলানোর চেষ্টা দেখে উজান এবার খানিকটা তার কানের কাছে ঝুঁকে পড়ল। অত্যন্ত নিচু ফিসফিসানি স্বরে আওড়ালো, কি হলো মিসেস চৌধুরী? আপনি কি নিজে থেকে এটা খাবেন নাকি আমি নিজেই? উজানের কথা শেষ হওয়ার আগে তড়িৎ গতিতে উজানের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিল মৌ। তারপর মুখ বাঁকিয়ে নিজের মনে গপ গপ করে আইসক্রিম খেতে লাগলো। উজান এবার শব্দ করে হেসে দিল। মৌ উজানের হাসির দিকে পাত্তা না দিয়ে চোখ মুখ কুঁচকে পরম তৃপ্তিতে আইসক্রিম খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। তবে পুরোটা সময় উজান কিন্তু এক পলকের জন্য চোখ সরালো না। তার গভীর দৃষ্টিটা স্থির হয়ে লেপ্টে রইল কেবলই তার এই অবুঝ পিচ্ছি বউটার ওপর। হঠাৎ মৌ বলে ওঠে, লাভ ইউ প্রফেসর সাহেব। উজান মৌয়ের দিকে তাকিয়ে মুচকে হাসল। তার কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ফু দিল। মৌ আইসক্রিম খেতে খেতে এক পলক তাকালো। অতঃপর উজান ভ্রু যোগল কুচকে জিজ্ঞেস করলো, চকোলেট আইসক্রিম চিপস এনে দেওয়ার জন্য তো বললে? মৌ খিলখিল করে হাসলো। ঠোঁটের চারদিকে লেগে থাকা আইসক্রিম উজানের শার্টে মুছে উত্তর দিল, হুম। হায় আল্লাহ, এই এই মেয়ে দেখি সামান্য চকোলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলে। এই পচা বড়, আমি একদমই চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলিনি। আমার ক্রাশ বড় এতগুলো চকলেট আইসক্রিম চিপস এনে দিয়েছে বলে তাই বলেছি। আমি আপনার মতো লুচু নই যে বিয়ের আগে ফষ্টি নষ্টি করি আমি। উজানের মুখটা এক নিমেষে বেলুনের মতো চুপসে গেল। সে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। সবসময় এক অক্ষর বেশি না বললে যেন এর পেটের ভাত হজম হয় না। উজান নিজেও এবার একটু মুখ বাঁকিয়ে ময়ের কথার পিঠে উল্টো সুর ধরে খোঁচা দিয়ে বলে উঠল, ফষ্টি নষ্টি করেছি তো ভালোই করেছি। তোমার মতো তো আর হাজার খানেক ছেলের প্রেমে হাবুডুবু খেয়ে বেড়াইনি। মৌ আইসক্রিমটা মুখের কাছে নিয়েই আচমকা থেমে গেল। সে চোখ দুটো বড় বড় করে বলল, ছি, আপনি নিজে একটা ছেলে হয়ে আবার আরেক ছেলে প্রেমে পড়তে চান? ঘরে আমার মতো এত সুন্দর অপ্সরা বউ থাকতেও নজরটা এত খারাপ কেন আপনার শুনি? নাকি আপনি আসলে এখন ময়ের মুখের ওই মারাত্মক বাকি কথা শেষ হওয়ার আগে উজান রীতিমতো বিষম খেয়ে চেঁচিয়ে উঠল, জাস্ট শাট আপ মিসেস চৌধুরী। তোমায় কি আমি এই এত চকোলেট আইসক্রিম আর চিপসের পাহাড় এনে দিয়েছি আমার সামনে বসে আমারই মুখে মুখে এভাবে তর্ক করার জন্য? মৌ এক ভেঙচি কেটে বলল, সত্যি কথা শুনলে তো সবারই গায়ে একটু জ্বালা ধরবে, এটাই তো স্বাভাবিক। আর শোনেন মিস্টার খাটাস, আপনি মোটেও এই এত কিছু আমায় এনে দেননি। আপনি তো আমার সবার সামনে নিজের বউ বলে স্বীকারই করতে চান না। এগুলো সব আমার ওই ড্যাশিং আর ক্রাশ বর উজান চৌধুরী এনে দিয়েছে আমায়। আর আমি শুধু আমার বরের কথাই শুনবো। আপনার মতো খাটাস লোকের এখানে কোনো দরকার নেই। হুম। উজান নিজের নাক কুচকে চরম বিরক্তি নিয়ে তাকালো। ফাজিল মেয়ে একটা। ফাজিল শব্দটা শোনা মাত্রই মৌয়ের ফর্সা মুখের রং মুহূর্তের মধ্যে পাল্টে লাল হয়ে গেল। সে হাতের আইসক্রিমের চট করে শেষ করে দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। তারপর নিজের কোমরে হাত গুজে গলাস্বর সপ্তমে চড়িয়ে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনি করে উঠল, আপনি ফাজিল, আপনার 14 গোষ্ঠী ফাজিল। খচ্চর লোক, বউকে ভালোবাসে না, শুধু কথায় কথায় বকে। হাহ। উজান চরম বিস্ময়কর দৃষ্টিতে কিছু সময় এই পিচকি মেয়ের রণচন্দ্রের রূপের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের গলার স্বর খানিকটা উঁচু করে মুখ ভাঙিয়ে উত্তর দিল, বউ? লাইক সিরিয়াসলি? তুমি বউ নও, তুমি বউ নামের অ্যাটম বোম। এখন, হ্যাঁ, এখন তো আমাকে অ্যাটম বোমা মনে হবেই। ঘরে এত সুন্দর বউ থাকতে বাইরে ফষ্টি নষ্টি করতে পারেন কিনা? উজান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই ইডিয়েট,
তোমার মনে হয় উজান চৌধুরী সত্যি সত্যি বাসার বাইরে ফষ্টি নষ্টি করে? আপনি কি শুধু ফষ্টি নষ্টি করেন, সাথে উম, নারীদের সাথে ঘেঁষাঘেঁষিও করতে পারেন? তাই এখন বুকে তিতা লাগছে আপনার? উজান নিজের কপাল কুঁচকে তাকালো, তারপর নিচু স্বরে জিজ্ঞেস করলো। হোয়াট নাঙ্গি? একটা মেয়ের বয়ফ্রেন্ড বা প্রেমিককে যদি নাঙ্গো বলতে পারে, তাহলে সেই হিসেবে আপনার ওই শিরিন পেতি একটা আস্ত নাঙ্গি। উজানের মুখ দিয়ে আর কোনো কথা সরল না, সে শুধু একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। উজানের ওই অসহায় অবস্থা দেখে মোর সঙ্গে সঙ্গে আবারও একটা মুখ ভাঙল। উজান নিজের ভেতরের সমস্ত রাগ ভুলে এবার নিঃশব্দে হেসে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং চলে যেতে হাঁটতে লাগলো। ঠিক তখনই কিছু একটা মনে পড়তে সে তড়িঘড়ি হয়ে মোর দিকে ঝুঁকে পড়ল। এই পিচ্ছি, ওয়েট ওয়েট! মৌ উজানের ওই আচমকা গলার আওয়াজে আর ঝড়ের গতিতে এগিয়ে আসায় ভয় পেয়ে উঠল। তবে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে উজান কিছু বুঝে ওঠার আগে তার শক্ত হাতের কবজিতে নিজের ধারালো দাঁত দিয়ে কষে এক কামড় বসিয়ে দিল। উজান আউজ করে নিজের হাতটা টেনে নিল। মোর সঙ্গে সঙ্গে দাঁত কটমট করে বলে, খচ্চর লোক একটা, এভাবে কুঠার চিলাচিলি করে আমার ভয় পাইয়ে দিয়েছিল একদম। একেবারে মেরে ফেলতে চান নাকি? উজান নিজের হাতের কামড়ের দাগটার দিকে তাকিয়ে ফু দিতে দিতে বলল, ফাজিল কেমন করে কামড় দিল! ইস, কি ব্যথা! আর তুমি আবার ভয়ও পাও নাকি? আমি তো জানতাম এই দুনিয়ায় তুমি একাই সবার ভয়ের একমাত্র কারণ। কথাটা শেষ হতেই মৌ নিজের বড় বড় চোখ দুটো আরও তীক্ষ্ণ করে উজানের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে রাগে মোর পুরো মুখটা একদম লাল টকটকে রক্তবর্ণ ধারণ করলো। বইয়ের ওই রাগের চাউনি দেখে উজান এবার নিজের গলা খাকারি দিয়ে অত্যন্ত মিনমিন স্বরে বিড়বিড় করে আওড়ালো, এমন করে তাকাও কেন? ভয় লাগে তো। মৌ এবারও কোনো কথা না বলে একদম ড্যাব ড্যাব করে উজানের চোখের দিকে তাকিয়ে রইল। তা দেখে উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে নিল, মাথাটা খানিকটা নিচু করে ফিসফিস করে, অগ্নিকন্যা, প্লিজ এমন করে তাকিও না। সত্যি সত্যি আমার ভয় লাগছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলে জড়িয়ে ধরা মেয়েটি শিরিন? মৌ নিজের ঠোঁট উল্টে বলল, কেন জানবো না? আপনার ওই ফোন থেকে জেনেছি। উজান এবার আকাশ থেকে পড়ার মতো চমকে ওঠে। হোয়াট? তুমি আমার ফোন ঘেটেছো? তুমি কখন আমার ফোন ঘাটলে? মৌ এবার বিছানার উপর একদম টানটান হয়ে দাঁড়িয়ে উজানের মুখোমুখি হলো। বিছানায় দাঁড়ানোর কারণে আজ সে উচ্চতায় ঠিক উজানের সমকক্ষ হয়েছে, নয়তো মেঝেতে দাঁড়ালে সে বড়জোর উজানের চওড়া বুক অবধি পৌঁছাতে পারে। মৌ নিজের ঠোঁটের কোণে এক রহস্যময় ও বিজয়ের হাসি ঝুলিয়ে রাখল। আপনার ওই ফোন তো বাসর রাতে ঠিক পরের দিনই পুরো ঘেটে তছনছ করে ফেলেছি আমি। আপনার কপালটা বড্ড ভালো যে ওই পেতে শিরিনের কোনো ছবি আপনার গ্যালারিতে ছিল না, নয়তো সেদিনই আপনাকে কোরবানি করে দিতাম আমি। খুব ভালো করে মনে রাখবেন মিস্টার প্রফেসর, আপনি এখন আমার বর। আমার বর হয়ে যদি অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকান বা ফ্লার্ট করেন, তবে আপনার ওই সুন্দর চোখ দুটো আমি নিচ থেকে টেনে উপরে তুলে ফেলবো, আর সাথে ওই মেয়েটাকে একদম খুন করে ফেলবো। মুহূর্তের মধ্যে উজান এক হ্যাচকা টানে মৌকে বিছানা থেকে নিজের শক্ত আর চওড়া বুকের ওপর টেনে নিল। আচমকা এই কাণ্ডে মৌ বড্ড ভয় পেয়ে নিজের ঠোঁট চোখ মুখ শক্ত করে খিচে বন্ধ করে ফেলল। হুট করে যখন সে অনুভব করলো কারো অত্যন্ত তপ্ত আর ভারী দীর্ঘশ্বাস তার মুখের উপর আছড়ে পড়ছে, তখন সে নিজের চোখ দুটো পিটপিট করে মেলল। চোখ খুলেই দেখল উজান তার মুখের এতটাই কাছে ঝুঁকে আছে যে দুজনের নাকের ডগা প্রায় ছই ছই। উজানের এই অতর্কিত ঘনিষ্ঠতা দেখে ময়ের বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। উজান ময়ের চোখের দিকে গভীর দৃষ্টি রেখে হুট করে এক চিলতে বাঁকা হেসে বলে উঠল, তা কয়জনকে মারবেন মিসেস চৌধুরী? আপনার এই হ্যান্ডসাম বরকে যে অনেক মেয়ে নিজের করে চায়। মৌ এবার এক মুহূর্ত দেরি করল না। সে উজানের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অত্যন্ত দৃঢ় জেদি গলায় উত্তর দিল, যে কয়জনই আপনাকে চাক না কেন, আমি তাদের সবাইকে খুন করবো। খুব ভালো করে শুনে রাখুন মিস্টার প্রফেসর, এই মিসেস উজান চৌধুরী নিজের ব্যবহারের একটা সামান্য সুতোও কখনো কারোর সাথে শেয়ার করে না। সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। আপনি শুধুমাত্র আমার, আর শুধু আমারই থাকবেন, বুঝতে পেরেছেন? পুচকে বউয়ের মুখে এই প্রথম এমন স্পষ্ট আর তীব্র অধিকারবোধের স্বীকারোক্তি শুনে উজান নিঃশব্দে হাসল।
তার বুকের ভেতর এক অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল। সে আলতো করে মৌকে নিজের বুক থেকে ছেড়ে দিল এবং কোনো কথা না বাড়িয়ে শান্ত পায়ে কক্ষ ত্যাগ করল। উজান রুম থেকে বেরিয়ে যেতে মৌ নিজের বিছানায় ধপাস করে বসে নিজের মনে খিলখিল করে হেসে উঠল। সে স্পষ্ট বুঝতে পারছে তার এই খাটাস বটা ইদানিং আর আগের মতো তার উপর খুব একটা বিরক্ত হয় না, বরং তার এই পাগলামিগুলো এখন বেশ উপভোগী করে। বিকেলের স্নিগ্ধ ও হালকা মিষ্টি বাতাসের মাঝে একা একা হেঁটে চলছে মেহের। সামনেই তাদের পরীক্ষা, তাই লাইব্রেরিতে বসে কিছু দরকারি নোটস আর বই পড়তে পড়তে কখন যে বিকেল গড়িয়ে গিয়েছে সে বুঝতেই পারেনি। অবশ্য এখন অনেকটা দিন অনেক বড়, সন্ধ্যা হতে এখনও বেশ খানিকটা সময় বাকি আছে। কাঁধে ভারী কলেজের ব্যাগটা ঝুলিয়ে সে ক্লান্তি ভরা পায়ে ধীরে ধীরে পিচঢালা রাস্তা দিয়ে হেঁটে চলছে। এই প্রচণ্ড গরমে হেঁটে চলার কারণে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। অন্য দিনগুলোর তুলনায় আজ গরমটা একটু বেশি পড়েছে। মেহের যখন নিজের মনে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই হুট করে পাশে কারো এক দীর্ঘ ছায়া আর চেনা উপস্থিতি টের পেল। সে চমকে পাশে ফিরে তাকাতেই দেখে তার ঠিক গা ঘেঁষে হেঁটে চলছে ইফাত চৌধুরী। ইফাতকে এই অসময়ে হুট করে নিজের ঠিক পাশে দেখতে পেয়ে মেহেরের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ইফাত মেহেরের ওই থতমত খেয়ে যাওয়া মুখটা দেখে ঠোঁটের কোণে এক মুচকি হাসি ঝোলালো। তারপর মেহের কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে তার কাঁধ থেকে ভারী ব্যাগটা নিজের হাতে টেনে নিল। অতঃপর মেহেরের পায়ে পা মিলিয়ে একদম তাল মিলিয়ে হাঁটতে লাগলো। মেহের চরম অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকিয়ে তোতলামি কণ্ঠে বলে উঠল, আ আ আপনি এখানে? আর আমার ব্যাগ এভাবে আপনাকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই নিজের ব্যাগ ক্যারি করতে পারবো। দিন ওটা। ইফাত মেহেরের কথা শুনে সাথে সাথে মাঝ রাস্তায় থমকে দাঁড়িয়ে গেল। সে নিজের ভ্রু জোড়া কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, এই যে মিস মেহের, আমি তোমার চেয়ে বড় নাকি তুমি আমার চেয়ে বড়? মেহের মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আ আ আপনি বড়। গুড, তাহলে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে, কোনো তর্ক করবে না, চুপচাপ হেঁটো। ইফাত আবার হাঁটতে শুরু করে আলতো হেসে বলল, আর একটা গুড নিউজ শোনো, আমি কিন্তু এখন থেকে নিয়মিত বাবার সাথে অফিসে যাব। আজকেও গিয়েছিলাম, প্রথম দিন তো, তাই কাজগুলো বুঝতে একটু কষ্ট হয়েছে, তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কি বলো? মেহের নিজের শুকনো ঢোক গেলে অত্যন্ত নির্লিপ্ত গলায় উত্তর দিল। সেটা আমাকে কেন বলছেন? ইফাত এক পলক মেহেরের ম্লান মুখের দিকে তাকালো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো শুনি? আমি কিভাবে জানবো কাকে বলবেন? আর প্লিজ আমার ব্যাগটা এবার আমায় দিয়ে দিন। ভাইয়া আমাকে বলে দিয়েছে রাস্তায় চেনা অচেনা কোনো ছেলের সাথে যেন বেশি কথা না বলি। এক মুহূর্ত ব্যাগটা নিজের কাছে রাখলো না ইফাত। সে সজোরে মেহেরের হাতে তার ব্যাগটা ধরিয়ে দিল। তবে মেহেরের এই রুক্ষ উত্তর শুনে ইফাতের মনটা একটু খুশি হলো না, বরং তার পুরো মুখটা কালো হয়ে গেল। মেয়েটা তাদের বাসা থেকে নিজেদের বাড়িতে চলে আসার পর থেকে কেন যেন আরও কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে। অথচ ওই কয়েকটা দিন যখন সে তাদের বাড়িতে ছিল তখন কত সুন্দর করে হেসে হেসে ইফাতের সাথে কথা বলতো, কিন্তু এখন তার আচরণ একদম ভিন্ন, পুরোপুরি অচেনা। সে আজ সকাল থেকে মেহেরকে কম করে হলেও 20 থেকে 30 বার ফোন করেছে, অথচ মেহের একটা ফোনও রিসিভ করেনি। কেন মেয়েটা তার সাথে এমন অদ্ভুত আচরণ করছে ইফাত কিছুতেই তার সমীকরণ মেলাতে পারছে না। ইফাত একটু এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে ডাকলো, ফুলকন্যা। মেহের মনের ভেতর এক তীব্র ধাক্কা খেয়ে চমকে তাকালো। সে মনে মনে ভাবল, এই লোকটার সাথে সে যত দূরত্ব বজায় রেখে চলতে চায় লোকটা ঠিক ততটাই তার কাছাকাছি চলে আসে। সে কিভাবে এই পাগল মানুষটাকে বোঝাবে যে তার মনের গভীরে মেহেরকে নিয়ে যে আশা ও রঙিন স্বপ্ন বাসা বেঁধেছে তা পূরণ হওয়া এই সমাজে একদম অসম্ভব। ইফাত মুখে নিজের ভালোবাসার কথা সরাসরি প্রকাশ না করলেও মেহের তার ওই চোখের ভাষা খুব ভালো করেই বুঝতে পারে। ইফাতের মনে মেহেরের জন্য কি গভীর অনুভূতি চলছে তা সে স্পষ্ট টের পায়, আর ঠিক সেই কারণে সে দূরত্ব বজায় রাখে। তবু এই মানুষটা কেন যেন তার থেকে দূরে সরে যায় না। মেহেরকে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইফাতের কণ্ঠস্বর এবার বড্ড অসহায় শোনালো। সে আবারও জিজ্ঞেস করলো, ফুলকন্যা, তুমি কি আমার উপরে খুব বেশি বিরক্ত?
মেহের মাথা নাড়িয়ে নিচু স্বরে বলল, কই না তো, বিরক্ত হব কেন? তাহলে আমাকে এভাবে সারাক্ষণ অ্যাভয়েড করো কেন? তুমি কি জানো তোমার করায় অ্যাভয়েড আমি একদম নিতে পারি না? তোমায় আজ সকাল থেকে কতগুলো ফোন করলাম, অথচ তুমি একটা বারও আমার ফোন রিসিভ করলে না। তুমি কি একবারও ভেবে দেখেছো এতে আমার মনটা কতটা হার্ট হয়েছে, আমি কতটা কষ্ট পেয়েছি? ইফাতের এই তীব্র আকুলতা আর কষ্টের কথা শুনে মেহেরের বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের চোখের অশ্রু লুকানোর জন্য অপরাধীর মতো মাটির দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। তার মুখ থেকে একটি শব্দও বের হলো না। ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার এক হাত আলতো করে ধরতে চাইল। তার কণ্ঠে তখন অনুনয়। ফুলকন্যা, প্লিজ কিছু তো বলো। কিন্তু এবারও মেহের একটা কথাও বলল না। সে নিজের হাতটা সরিয়ে নিয়ে ছলছল চোখে ইফাতের দিকে তাকালো। ঠিক তখনই তার নজর গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সাব্বিরের ওপর। সাব্বিরকে দেখা মাত্রই মেহের যেন এক মস্ত বড় বাঁচার উপায় খুঁজে পেল। সে আর এক সেকেন্ডও ইফাতের সামনে দাঁড়ালো না, বরং তড়িৎ গতিতে দৌড়ে সরাসরি সাব্বিরের কাছে চলে গেল। ইফাত মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে অসহায় ও শূন্য দৃষ্টিতে কিছু সময় মেহেরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সে কোনোভাবেই এই মেয়েটাকে বোঝাতে পারছে না যে মেহেরের প্রতি তার এই তীব্র টান কোনো সাময়িক মোহ নয়, এটা তার হৃদয়ের একদম গভীর থেকে সৃষ্টি হওয়া এক পবিত্র অনুভূতি। ইফাত নিজের অতীতে অনেক মেয়ের সাথেই তো মিশেছে, অনেক রিলেশনশিপও করেছে, কিন্তু মেহেরের জন্য কেন তার ভেতরটা এমন ব্যাকুল হয়ে ওঠে? কেন মেহেরকে একটু না দেখলে, তার সাথে একটা দিন কথা না বললে মনটা ভীষণ অস্থির হয়ে যায়? এই তীব্র ছটফটানি তো সে আগে কখনো কারোর জন্য অনুভব করেনি, কিন্তু নিজের মনের এই আকুল কথাটুকু সে কিভাবে ওই অবুঝ মেয়েটাকে বোঝাবে? তা ভেবেই ইফাত এক তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলে ওখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু সে চেষ্টা করবে, যেভাবেই হোক অবুঝ মেয়েটাকে নিজের করে ছাড়বে। দেখতে দেখতে দীর্ঘ একটা সপ্তাহ চোখের পলকে কেটে গেল। এই এক সপ্তাহে কত কিছুই না বদলে গিয়েছে। শুধু বদলায়নি উজান মোয়ের মাঝের সম্পর্ক আর ইফাত মেহেরের মধ্যকার সেই যন্ত্রণাদায়ক দূরত্ব। মেহের গত এক সপ্তাহ ধরে টুকটাক যাও বা কথা বলতো ইফাতের সাথে, কিন্তু গত 2 দিন ধরে সে একদমই কথা বলা বন্ধ করে দিয়েছে। এমনকি ইফাত রোজ তার কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে বলে মেহেরের পরীক্ষা থাকা সত্ত্বেও সে গত 2 দিন ধরে কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মেহেরের এই চরম অবহেলা আর দূরত্ব নিতে পারছিল না ইফাত, তাই আজ সে সব বাধা ভেঙে সোজা মেহেরের ফুপুর বাসায় নিচে এসে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেলেও মেহেরের এক পলক দেখার সৌভাগ্য তার হচ্ছিল না। ঠিক তখনই দোতলার বারান্দায় এক হাতে গরম কফির মগ আর অন্য হাতে একটা বই নিয়ে এসে দাঁড়ালো মেহের। সে ছোটবেলা থেকেই ভীষণ বইপ্রেমী। বিশেষ করে বৃষ্টির দিনে কফির মগে চুমুক দিতে দিতে বারান্দায় বসে বই পড়া আর ঝিরঝির বৃষ্টি দেখা তার জীবনের অন্যতম প্রিয় একটা ভালো লাগা। এখন যেহেতু একদম শেষ বিকেল, এই সময় প্রতিদিন মেহেরের ফুপা ফুপি সবাই ড্রয়িং রুমে বসে চা গল্প করেন, কিন্তু আজ সারাদিন ধরে হওয়া ঝিরে ঝিরে মিষ্টি বৃষ্টির কারণে আবহাওয়া বড্ড ঠান্ডা, তাই বাড়ির সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। মেহের বারান্দার গ্রিলে হাত দিয়ে নিচের দিকে তাকাতেই আচমকা তার নিজের বাড়ির সামনে ভর বৃষ্টির মাঝে ইফাতকে ওভাবে বাইকের ওপর নিথর হয়ে বসে থাকতে দেখে চমকে উঠল। ঠিক তখনই আকাশের মেঘ ডাকলো এবং বৃষ্টির বেগ কিছুটা বাড়তে শুরু করলো। মেহের দোতলার বারান্দা থেকে চারপাশে দেখে নিয়ে অত্যন্ত নিচু ব্যাকুল স্বরে বলল, এই যে শুনছেন, এই ভর বৃষ্টির মধ্যে ওখানে ওভাবে কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু ইফাত মেহেরের কথার কোনো উত্তর দিল না। সে নিজের বাইকের হ্যান্ডেল গালে হাত দিয়ে ঠিক আগের মতোই এক দৃষ্টিতে দোতলার বারান্দার দিকে তাকিয়ে রইল। মেহের ওপর থেকে আরও বার কয়েক তাকে ডাকলো, তবুও ইফাত যেন কানেই তুলল না। মেহের আর কোনো উপায় না পেয়ে নিজের কফির মগ আর বইটা টেবিলে রেখে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। সদর দরজার কাছে এসে সে আবারও ইফাতকে ডাক দিল, এই যে আপনার কি হয়েছে বলুন তো?
এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছেন কেন? ভেতরে আসুন।